প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা আলোচনা করব সমসাময়িক বিশ্ব পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে দুজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন আনিস আলমগীর, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন দেল এইচ খান, মুখপাত্র জনতার দল, আপনাকেও স্বাগত জানাই। আনিস আলমগীর, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি খেয়াল করেছেন যে আজকে একটি নিউজ এসেছে, সেটা হলো বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করেছে ভারত। তার মানে আমরা নেপাল ও ভুটানে পণ্য যাওয়ার সুযোগ যে ছিল স্থলপথ বন্ধ করে, সেটা বন্ধ করে দেওয়া হলো এই সুযোগটা। তো আপনার প্রতিক্রিয়াটা আগে জানি যে আমাদের এই এমন সময় এই খবরটা আসলো, কয়েকদিন আগেই ডক্টর ইউনূস ও মোদির বৈঠক হয়েছে এবং এই যে নেটওয়ার্ক এই রিজনে, সেটা নিয়েও আলোচনা চলছিল। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। এই সুবিধা বাতিল করার কারণ কি? আমাদের সাথে যখন সম্পর্ক নিয়ে উন্নয়নের কথা হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটার সাথে রিসেন্ট যে বৈঠক হয়েছে ডক্টর ইউনূস এবং মোদির আপনার ব্যাংককে, তার সাথে আমি কোনো সম্পর্ক দেখছি না। এটা হচ্ছে যে ডক্টর ইউনূস গত ২৬ থেকে ২৯ মার্চ যে চীন সফর করলেন, সেখানে চীনের আপনার বিজনেসম্যানদের সাথে এক বৈঠকে উনি যে মন্তব্য করেছিলেন যে আমরা হচ্ছি সেভেন সিস্টারের একটা ইয়েতে গার্ডিয়ান অফ দ্য ওশান, প্রবেশের ক্ষেত্রে আমরা হচ্ছি গার্ডিয়ান, বা যেভাবে বুঝুক সেটা, যে উনি আসলে ওশানের বলতেছেন। ওশান তো আসলে আমাদের নাইও, যে উনি যেটা বে অফ বেঙ্গলকে বুঝিয়েছিলেন, এবং আমরা যে সেখানে তাদেরকে এই সুবিধাটা দিচ্ছি এবং সেটা চাইনিজদেরও সেই সুবিধা তারা নিতে পারে, সেটা একটু কথা উদাহরণ হিসেবে দিয়েছিলেন। কিন্তু আমাদের সাথে যে ভারতের এখন যে সম্পর্ক, তাতে করে এটাকে নেগেটিভলি দেখার ওরা স্কোপ নিয়েছে আর কি। এই সুযোগটা নিয়ে তারা এটাকে প্রচার করছে যে এই যে অন্যভাবে যে চায়নার যে প্রভাব আমাদের এখানে উঠে এসছে, আমাদের লালমনিরহাটে যে একটা এয়ারপোর্ট একটা পুনঃসংস্কার করার যে চিন্তা ছিল, যার কিছু দূরে তাদের সেই মানে চিকেন নেক, এবং এই পোর্টটা আবার চায়না করে দেবে। তো সব কিছু মিলে তারা কিছু অঙ্ক তৈরি করছে, এবং এটাও করছে যে আমি আরেকটা নিউজে দেখলাম ওই পোর্টটা যে ঠিকাদার হচ্ছে পাকিস্তান। মানে কিভাবে অঙ্কগুলো মিলাচ্ছে, পাকিস্তান ঠিকাদার, চায়না এটা করতেছে, সেখানে একটা এয়ারবেজ হবে, এবং তাদের এই ২২ কিলোমিটারে যে চিকেন নেক, সেটা একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল। বাংলাদেশ একটা থ্রেট তাদের জন্য, এবং সেভেন সিস্টারকে তারা বিচ্ছিন্ন করতে চায়। এদিক দিয়ে অরুণাচল অনেকটা চায়না দাবি করে যে তাদের সব কিছু মিলে এটা একটা নেগেটিভ প্রচারের ক্ষেত্রে তারা ভূমিকা নিয়েছে। এবং আপনি আরও যদি খেয়াল করে থাকেন, ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের ঠিক আগেই এনডিটিভির সাথে একটা সাক্ষাৎকারও কিন্তু এই চায়নার এই সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন, এবং সেটা অনেকটা আমি বলবো যে অকূটনৈতিক সুলভ এক ধরনের ছিল, যে ভারত যদি এটা করে আমাদেরও তো আছে যে সেভেন সিস্টার আমাদের উপর নির্ভরশীল, এই জাতীয়। সো আমি মনে করি যে পরস্পর দুইটা দেশ পাশাপাশি থেকে আমরা একজনের প্রতিবেশী, আমাদের ল্যাঙ্গুয়েজগুলো আসলে একটু খেয়াল করা দরকার। আমাদের ইন্টেনশন কি আর ল্যাঙ্গুয়েজ বলতেছি কি। ডক্টর ইউনূস যেটা বলছে খুবই একটা ইনোসেন্ট থেকে বলেছে। আমি ওনাকে যেভাবে রিড করে, এখানে কোনো ইন্টেনশন কোনো খারাপ কিছু না, কিন্তু ইন্ডিয়ান আমলারা সেটাকে খারাপভাবে নিয়েছে, ইন্ডিয়ান মিডিয়া সেটাকে প্রচার করে এটাকে নেগেটিভ বানিয়েছে। এটার জন্যই কি তারা এই যে আমাদের এটাই আমি শিপমেন্ট সুবিধা বাতিল করব, আমি এটাই আসতেছি। তার প্রতিক্রিয়া হিসেবে তারা দেখাতে চায় যে ল্যান্ডলকের কথা বলছো, তাহলে আমরা ল্যান্ডলক যারা আরও 3টা কান্ট্রি, আপনি 2টার কথা বললেন যে নেপাল এবং ভুটানের কথা, এর মধ্যে মায়ানমারও অন্তর্ভুক্ত আছে। মায়ানমারও কিন্তু আমরা আমাদের ল্যান্ড ইউজ করে, ওদের ল্যান্ড ইউজ করে আমরা যেতে পারছি। সো আমরা এই 3টা দেশে যে আমাদের বাণিজ্যিক সুবিধা, সেটা তারা বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করে দেওয়া গতকাল, এটা 8 তারিখের একটা সার্কুলার ছিল, এবং এটা 2020 সালে কিন্তু এইটা নিয়ে বাংলাদেশের সাথে তাদের চুক্তি হয়েছে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু এই 2-3টা দেশে কিন্তু আমরা আমাদের বাণিজ্যিক যেই সুবিধা আমরা সেটা নিচ্ছিলাম। এখন আপনি বলবেন যে এটা কি শুধু আমরা ক্ষতিগ্রস্ত হলাম? না, এটা কিন্তু ভারত এই পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে
নেপাল এবং ভুটানকে কিন্তু ক্ষতিগ্রস্ত করলো, কারণ রিয়েল ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে ওই দুইটা। এবং WTOর যে সত্ত্ব আছে সেখানে কিন্তু এটা বিরোধী, এবং ভারত যে এটা করেছে এটা WTOর বিরোধী একটা সিদ্ধান্ত নিয়েছে। এখন তার প্রভাব আছে, তার শক্তি আছে, সে নিয়েছে, কিন্তু এটা যদি ইন্টারন্যাশনাল আদালতে যায়, এটা নিয়ে যদি কোশ্চেন ওঠে, তাহলে তুমি কোনো একটা দেশকে, ল্যান্ডলক কোনো দেশকে অন্য দেশের সাথে বাণিজ্য রিজার্ভেশন তুমি করতে পারো না। ভারত কিন্তু এই জায়গায় কি জবাব দেবে আমি জানি না, এবং তাদের কোনো জবাবও নাই। তো সার্বিকভাবে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা খুবই নিম্নরুচির হয়েছে। যখন বাংলাদেশের দুই সরকার প্রধান একসঙ্গে বসে সম্পর্ক আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তা করছিল, সেই জায়গায় ভারত এখানে একটা বাধার সৃষ্টি করেছে মনে করি আমি। যে আপনি কিভাবে এই স্টেপটা দেখেন? বাংলাদেশের ট্রান্সশিপমেন্টের সুবিধা বাতিল করলো ভারত, যেটা এখানে চিকেন নেক প্রসঙ্গ আসছে। আনিস আলমগীর যেটা বলেছে যে এটা সম্ভবত ওই প্রতিক্রিয়া হতে পারে যেটা সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য। আপনি যেমন আনিস আলমগীর ভারতের অঙ্ক মেলানোর কথা বলছে, তাদের হিসাবে অঙ্ক, কিন্তু বাংলাদেশে তো অঙ্ক মেলানোর বিষয় আছে। তা আপনি এইটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। জনতার দলের পক্ষ থেকে আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবাইকে সালাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমাদের এই ট্রান্সশিপমেন্ট সুবিধা আজকে বন্ধ হয়ে যাওয়ার, যেটা 2020 সালে শুরু হয়েছিল, এবং এই ট্রান্সশিপমেন্ট সুবিধা থাকার কারণে আমরা দুই ধরনের সুবিধা পেতাম। নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে যে নেপাল, ভুটান এবং মায়ানমার এই তিনটা কান্ট্রির সাথে আমাদের ব্যবসায়িক যে ট্রেড চলাচল এটা করা সম্ভব হতো। দ্বিতীয়ত খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রিতে আমাদের যে গার্মেন্টস এক্সপোর্টগুলো যায়, এটা একটা বড় অংশ যায় হচ্ছে দিল্লি এয়ারপোর্ট হয়ে। সুতরাং এই ট্রান্সশিপমেন্ট বন্ধ হওয়ার কারণে এখন এটা আটকা পড়ে যাবে। তো ভারত এটা অত্যন্ত পরিকল্পিতভাবে করছে, এবং পরিকল্পিতভাবে করছে এই কারণে আমি বলবো সেটা হচ্ছে যে প্যাটার্নটা আপনাদের সামনে আমি তুলে ধরি। 5ই আগস্ট শেখ হাসিনা যখন এখান থেকে পালালেন, তখন শেখ হাসিনাকে ভারত ওখানে স্থান দিলেন, এবং শেখ হাসিনার মাধ্যমে ভারত যে পরিকল্পনাটা বাংলাদেশে বাস্তবায়িত করার চেষ্টা করেছিল যে বাংলাদেশ হবে ভারতের ট্রানজিট এবং করিডোর হাব। কেন? মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে যেন সেভেন সিস্টার্সে তারা যাওয়া আসা করতে পারে, সেই জন্য সকল ট্রানজিট আমাদের ভেতর দিয়ে যাবে। সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা যতদিন ছিলেন, উনি যেভাবে বলেন অথবা বলতেন যে ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে, অত্যন্ত স্বল্প খরচে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে এই ট্রানজিট এবং ওই করিডোর সুবিধাগুলো আদায় করে নিচ্ছিল একে একে। এই সুবিধাগুলো সব রহিত হয়ে গেল যখন শেখ হাসিনার পতন ঘটল। এখন বাংলাদেশ যখন নিজস্ব সক্ষমতায় পুনরায় দাঁড়ানোর চেষ্টা করছে, এই ব্যাপারটি ভারতের পছন্দ হচ্ছে না। তারা প্রথমে কি করলো? তাদের মিডিয়াকে আমাদের এগেনস্টে লেলিয়ে দিল। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা করলো যে ডক্টর ইউনূস এবং তার যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাকে অবৈধ ঘোষণা করা। মোদি দীর্ঘ সময় নিয়েছে তাকে ইভেন নববর্ষের শুভেচ্ছা জানাতে। দ্বিতীয়ত হচ্ছে তাদের সেনাপ্রধানের মাধ্যমে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে যে এই গভর্নমেন্ট অবৈধ, ইলিগাল একটা গভর্নমেন্ট, সুতরাং এর সাথে ইন্ডিয়ার আসলে কোনো আলোচনার সুযোগ নাই। সুতরাং তারা ওয়েট করবে কবে ইলেকশন হবে, ইলেকশন হওয়ার পরে ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে তার সাথে তারা কথা বলবে। কিন্তু ইন্টারেস্টিংলি মিলিটারি টু মিলিটারি ডায়ালগ তারা অন রেখেছে বলে ইন্ডিয়ান সেনাপ্রধান দাবি করেছে। যখন তাদের মিডিয়া অ্যাটাকটা আমরা কন্টেইন করতে পেরেছি, আমি এই জন্য আমাদের বাংলাদেশের মিডিয়া কর্মী যারা আছেন এবং মিডিয়া আউটলেট যারা আছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো যে তারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে ভারতীয় মিডিয়ার যে আধিপত্যবাদ এবং হেজিমনি ছিল সেটা ধীরে ধীরে পরিকল্পিতভাবে থামিয়ে দিতে সমর্থ হয়েছে। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন এখন আর এভাবে এটা দেখা যাচ্ছে না। এবং এটাতে চেরি অন দ্য পিক যেটা ছিল সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস বাংলাদেশে যখন গুতারেস আসলেন, জাতিসংঘের মহাসচিব, তার সামনে একটা আপিল করলেন যে বাংলাদেশ তার নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করছে। শুধু একটা জায়গায় সমস্যা আমরা ফেস করছি, সেটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে মিডিয়া মাধ্যমে মিস ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে। এটার জন্য আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি, আন্তর্জাতিকভাবে এটা থেকে আমাদেরকে উদ্ধার করো। তারপর থেকে কিন্তু এটা কমেছে। তাহলে যেটা আমরা লক্ষ্য করলাম যে মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে যে প্রপাগান্ডা ক্যাম্পেইনটা ছিল এটা আমরা সামাল দিতে সমর্থ হয়েছি। দ্বিতীয়ত যেটা ছিল তাদের সেনাপ্রধানের মাধ্যমে ভেরি আনসেরিমনিয়াস কমেন্ট করা। একজন সার্ভিং মিলিটারি জেনারেল
পলিটিক্যাল বক্তব্য দেওয়া শুরু করলো, সেটাও থামানো সম্ভব হয়েছে এবং আমরা এটা উইথস্ট্যান্ড করেছি। তৃতীয়ত যে সমস্যাটা তারা করার চেষ্টা করেছে সেটা হচ্ছে আমাদের সীমান্ত বরাবর, আপনি মনে আছে নিশ্চয়ই, যে তারা হঠাৎ করে কাঁটাতারের বেড়া নিয়ে অনেক হুলস্থুল শুরু করে দিল, সেটাও আমরা থামাতে সমর্থ হয়েছি। সম্প্রতি এই যে মুভটা তারা দিল, এটা অত্যন্ত পরিকল্পিত এবং পূর্ব পরিকল্পিত মুভ, এটা হওয়াই স্বাভাবিক ছিল। আমরা নিশ্চয়ই আপনার মনে আছে যে মালদ্বীপের মাধ্যমে অলরেডি কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে ট্রাই করছিলাম যে আমাদের এক্সপোর্ট যেন মালদ্বীপ এয়ারপোর্ট হয়ে বাইরে যায়। কারণ কি? কারণ দিল্লি এয়ারপোর্টের উপর যে ডিপেন্ডেন্সি ছিল, এই ডিপেন্ডেন্সির কারণে ইন্ডিয়ান যে ব্যবসায়ীরা আছে তারা অলরেডি বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের এগেইনস্টে এই সুবিধাটা বন্ধ করার জন্য বলছিল। এতে তাদের দুই ধরনের সুবিধা হতো। একটা হচ্ছে ওরা যে উসিলাটা দেখায় যে দিল্লি এয়ারপোর্ট বিজি হয়ে যায় এই জন্য, আমাদের এই কার্গো যে ওদিক দিয়ে যায়। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এর ফলে যেটা হবে, আমাদের মেইন স্ট্রেংথ কি? গার্মেন্টস শিল্প। সো গার্মেন্টস শিল্পকে যদি আপনি ব্যাহত করতে পারেন কোনোভাবে, তাহলে তাদের লাভ, কারণ অর্ডারগুলো তখন ইন্ডিয়াতে চলে যাবে। নাও কামিং টু ইউর ট্রান্সশিপমেন্টের যে ব্যাপারটাতে আছে, প্রবলেম তো যা হওয়ার হয়েই গেছে, অলরেডি ভাই বললেন। ওইটা সমাধান কি সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। কিছু লং টার্ম, কিছু মিড টার্ম, কিছু শর্ট টার্ম সমাধান আছে। শর্ট টার্ম সমাধানের ভিতরে প্রথমেই যেটা হচ্ছে যে আমাদের আভ্যন্তরীণ যে বন্দরগুলো আছে, স্পেশালি চিটাগং পোর্টের ক্যাপাসিটি বাড়াতে হবে। আপনি যদি এর আগের জরুরি অবস্থা যখন ছিল তখন একটা জিনিস লক্ষণীয় ছিল, আমি তখন চিটাগং পোর্টে মানে কাজ করার সুযোগ হয়েছিল এবং ব্রিগেডিয়ার হাসান নাসিরের আন্ডারে তখন কিন্তু আমাদের যে এই চিটাগং পোর্টে কন্টেইনারের যে জট ছিল সেটা কমিয়ে আনা সম্ভব হয়েছিল। এই এফিসিয়েন্সিটা যদি আনা যায়, এখন তো আরও বেশি সম্ভব, এখন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আছে। এর ফলে কী হবে যে আমরা আমাদের দিতে করতে পারবো। সমস্যা অন্য জায়গায়, সেটা হচ্ছে আমাদের ডিপ সি পোর্ট নাই। তো ডিপ সি পোর্ট না থাকলে পরে আমাদের প্রথম যেটা ট্রাই করতে হবে, মালদ্বীপের সঙ্গে যে আমাদের ব্যবস্থাটা ছিল এই ব্যবস্থাটা কন্টিনিউ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের আরও অল্টারনেটিভ খুঁজে বের করতে হবে, যেটা হচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। এই দুটা একটু স্লো হবে, একটু খরচে হবে, বাট রাইট নাও যেহেতু ইন্ডিয়া দিচ্ছে না, সুতরাং এই দুটোতে ট্রাই করা যেতে পারে। ইন্ডিয়া দিচ্ছে না এই কথা, সরি হ্যাঁ, আমি জাস্ট একটু শেয়ার করার জন্য। ইন্ডিয়া দিচ্ছে না কি, ইন্ডিয়ার যে আজকে যেটা করলো সেটা কিন্তু তাদের দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, তৃতীয় কোনো দেশে আমরা যেতে পারবো না, তাদের সাথে আমাদের ট্রান্সশিপমেন্ট এগুলো কোনো সমস্যা না। আমরা তো নিউ দিল্লিতে আমাদের প্রোডাক্ট পাঠাতাম ইন্ডিয়ার জন্য না, এটা আমাদের ইউরোপিয়ান মার্কেটে যেত না। এখন যে দেশেরই হোক, ইন্ডিয়ার মধ্য দিয়ে অন্য দেশে যেতে পারবে না। আমি এটা মানে 100% বলতে পারি না যে সেটা নয়াদিল্লিকে ইউজ করতে দেবে না। এটা অন্য ল্যান্ডলক কান্ট্রির সাথে আমরা যেটা করছি সেটাতে তারা বাধা দিচ্ছে। এটা কিন্তু আজকে এটা ক্লিয়ার করে দিছে যে শুধুমাত্র নিউ দিল্লিতে ইউজের যে ব্যাপারটা আছে এটা স্টপড হবে, বাট নেপাল, মিয়ানমার এবং ভুটানের সাথে আমাদের যে ব্যবসা আছে এটা কন্টিনিউ করবে। না, এটা উল্টা বলতেছেন, এটা চলবে না, এটা চলবে না। না না, এখানে বলছে যে ওদের সাথে চলবে। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট যে সুবিধা ছিল নেপাল ও ভুটানে, সেইটা সুযোগ বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এটা উল্টা বলতেছেন আপনি। না না না, আমার মনে হচ্ছে যে না 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 না, এটা আমি পড়েছি, এটা নিউজটা আমি পড়েছি যে ক্লজে আসছে যে আপনি তৃতীয় দেশে পাঠাতে পারবেন না, ওর দেশে পাঠাতে কোনো অসুবিধা নাই। তাহলে ওটা যদি করে তাহলে আমরা 7 সিস্টারই তো যেতে দেবো না, তা এটা তো অন্য জিনিস। বাংলাদেশ থেকে আপনি ভুটানে যদি পাঠান তাহলে তৃতীয় দেশে পাঠাচ্ছেন না, আপনি দ্বিতীয় দেশে পাঠাচ্ছেন। সেটাই তো, আমরা ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান 3 দেশ হলো না, তারা বলছে 2 দেশের মধ্যে হবে, তৃতীয় দেশ হবে না। আচ্ছা, এটা যদি যেটা ভারত যেটা করছে যে বাংলাদেশের উপর একটা রেস্ট্রিকশন তৈরি করছে, এখন রেস্ট্রিকশনের বিপরীতে আমাদের এখন রিভিজিট এখানে যেটা না না না, আপনি 100% তো ইয়ে থাকতে পারেন এটা তৃতীয় দেশের জন্য। কারণ ওই জায়গায় স্পেসিফিক্যালি যেটা বলা আছে যে কেন দিল্লি এয়ারপোর্ট এখানে কোশ্চেন আসছে না, আপনার এই প্রশ্ন থাকতে পারে, কারণ আমি যদি দিল্লি ইউজ করে অন্য জায়গায় পাঠাতে পারবো কিনা সেই প্রশ্ন যদি হয় হইতে পারে, কিন্তু ইয়ে না। আমি এখানে মালদ্বীপের কথা কেন বলতেছি, কেন সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, মালদ্বীপ আমাদের নিতে হবে। মালদ্বীপ তো তারা দীর্ঘদিন থেকে প্রপাগান্ডা করছে যে মালদ্বীপে কেন যাচ্ছে। আসলাম যেটা যে আপনার এই থার্ড কান্ট্রি ট্রান্সশিপমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি ইন্ডিয়ান একটা পোর্ট ইউজ করে যে পণ্যটা আপনি ইউরোপিয়ান মার্কেটে পাঠাচ্ছেন এটা বন্ধ করার চেষ্টা করতেছে, যেটা দিয়ে এই শিপমেন্ট বন্ধের জন্য অল্টারনেটিভ ক্রিয়েট করতে হবে। আর আমাদের নিজস্ব যে পোর্ট আছে তার সক্ষমতা বাড়াইতে হবে। 2 নম্বরে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইন্টারনাল যে পোর্টগুলো আছে, স্পেশালি মংলা এবং চিটংয়ের, এটা ইন্টারনাল ক্যাপাসিটি বাড়াতে হবে। মিড টার্মে যেটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ক্লজ ভঙ্গ হয়েছে এখানে, তো আপনি মামলা করতে পারবেন। সো আপনি এই জায়গায় শুধুমাত্র মামলা করলে কিন্তু আপনার জেতার সম্ভাবনা কম, কারণ এটা দীর্ঘসূত্রিতায় চলে যাবে। বরং আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে এক্ষেত্রে এফেক্টেড কান্ট্রি কারা কারা, মালদ্বীপ, নেপাল, ভুটান এবং মিয়ানমার, এই 3টা কান্ট্রিকে একত্র করে, অথবা মিয়ানমারকে যদি আনা নাও যায় তারপরেও
ওই নেপাল, ভুটান এবং বাংলাদেশ তিনজন মিলে জয়েন্টলি একটু নেগোশিয়েট করতে পারে ইন্ডিয়ার সাথে। দিস ইজ নট এ ট্রেড ওয়ার। ওরা একটা ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি যেটা 2020 সাল থেকে দেওয়া শুরু করছিল, তার আগে কিন্তু বাংলাদেশ ছিল, চলছে, নেপাল ভুটান ছিল, চলছে। সুতরাং আবার এটা রিভাইভ করা যায় কিনা ওটা নেগোশিয়েট করার চেষ্টা করা হবে। লং টার্মে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লালমনিরহাট এয়ারপোর্টকে আন্তর্জাতিক ক্যাপাসিটি সম্পন্ন করতে হবে, যেন ইন্ডিয়ান ল্যান্ড ইউজ না করেই আমরা ওখান থেকে সরাসরি আমাদের বিমানের মাধ্যমে নেপাল, ভুটানে আমাদের পণ্য পাঠাতে পারি খুব শর্ট ডিস্টেন্স। একই সাথে যেন আন্তর্জাতিক বাজারও আমরা করতে পারি। এবং ভাই অলরেডি যেটা কভার করলেন কিছু অংশ, সেটা হচ্ছে যে পাকিস্তান এবং চায়নার সহায়তা নিয়ে এই পরিকল্পনাটা ওখানে করা হচ্ছে। এখানে সবশেষে একটা নোক্তা দিয়ে রাখি আপনাকে, ভারতের চিকেন নেক নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কারণ বাংলাদেশ সম্প্রসারণ যে বাদ আছে, এক্সপানশনিস্ট একটা কান্ট্রি না। উই ডু নট ওয়ান্ট টু অ্যাটাক সামওয়ান। কিন্তু তার যে চিকেন নেক আছে, এই চিকেন নেকের উপর প্রেশার কার? এই চিকেনের উপর প্রেশার হচ্ছে চায়নার প্রেশার। কারণ সাউথ তিব্বত বলতে আমরা যেটাকে জানি, যেটাকে ভারত বলে অরুণাচল, সেই জায়গাটার উপরে চায়নার আধিপত্য আছে এবং 1962 সালে চায়নার কাছে তারা পরাস্ত হয়েছে, সামরিক যুদ্ধে পরাস্ত হয়েছে। সুতরাং এই চিকেন নেকের আশেপাশে চায়নার যখন থাকে, ইনভলভমেন্ট থাকে এবং প্রেজেন্স থাকে, অলরেডি তিব্বতে আছে, তার মানে কি চিকেন নেকের ওপরে আছে, এবং নিচে যদি লালমনিরহাটে আসে তাহলে এটা তাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার। উই আর নট পার্টিজান ইন দ্যাট। তো এই জন্য আমি বললাম যে এই জায়গাটায় আমাদের এখনও অপশন আছে, উই ক্যান অ্যাক্ট দ্য ব্যালেন্সিং অ্যাক্ট, এবং অ্যাকর্ডিংলি আমরা ইন্ডিয়াকে আশ্বস্ত করতে পারি যে আমার দিক থেকে তোমার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কিন্তু তুমি যে অবাধ বাংলাদেশের ভেতর দিয়ে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট নিচ্ছিলা নির্লজ্জের মতো, তার বিনিময়ে তোমার এই কাজটা করা উচিত হয়নি। যে এটা আমরা এখন একটা বিরতি নিয়ে আবার ফিরবো। যেটা মূল কথা হচ্ছে ন্যায্যতা এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আমরা প্রতিবেশী কেন সব দেশের সাথেই চাই। ভারতের সাথে সম্পর্ক ছিল, আপনার মূল কথা যেটা আমি বুঝলাম সেটা হলো আমরা ভারসাম্যর ভিত্তিতে সম্পর্ক যেমন চাই, এবং একই সাথে আমরা আত্মনির্ভরশীল হওয়া দরকার, যাতে করে কোনো দেশ সুযোগ না নিতে পারে। যে এটা বরং আমাদের জন্য অপরচুনিটি। ভারতের সাথে বিশেষ করে ডক্টর ইউনূস ও মোদির যে বৈঠক, এটা নিয়ে বৈঠকে হওয়ার আগে অনেক অনিশ্চয়তা ছিল, এবং এটা মূলত বাংলাদেশের আগ্রহে বৈঠকটা হয়েছে, বাংলাদেশ সদিচ্ছা দেখিয়েছে। কিন্তু এই বৈঠকের ফলাফল আসলে কি, সংক্ষেপে আপনাকে জানতে চাই। বিশেষ করে ডক্টর ইউনূস আসলে কি বার্তা দিলেন নতুন, আর বা উনি আসলে বাংলাদেশের জন্য কি বার্তা দিলেন, এবং কোন পর্যায়ে সম্পর্কে বরফ গলতে শুরু করলো কিনা? বড় তো গলে নাই, কারণ এরপরেই যখন এই ধরনের অর্ডার আসে তো ওরা একটা সার্কুলার জারি করে। তো ধরতে হবে একটা জিনিস ঠিক আছে, যে প্রায় 7-8 মাস পরে এটা দুইটা দেশের সরকার প্রধান দেখা হলো। ডক্টর ইউনূসের সাথে তাদের তো অল্প বিস্তর সম্পর্ক একটু ছিল, সেটাকে আরও একটু ঝালাই হলো, সামনাসামনি তারা বসে আলাপ করলেন। এটা পজিটিভ দিক। একেবারে এই ডক্টর ইউনূসের সাথে আমরা বসবই না, মানে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে যে সরকার আসুক তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই ধরনের যে একটা বার্তা আসছিল সেটা তো কেটে গেল না। বিশেষ করে ওনারা বলতেছিল যে নির্বাচিত হয়ে নির্বাচন হোক, নতুন সরকার আসুক, তাদের সাথে আমরা কথা বলবো, এর আগে করবো না, এই ধরনের সেনাপ্রধান দুইবার বলছে। হ্যাঁ, তো সেটা তো কেটে গেল। ডক্টর ইউনূসের সাথে তারা বসলো, এবং আমি এই দিক থেকে বাংলাদেশের কূটনীতিকরা যে এফোর্টস রেখেছিলেন সেটা আমি থ্যাঙ্কস জানাই তাদেরকে। ভারতের তরফ থেকেও আন্তরিকতা ছিল, সেটাকেও অভিনন্দন জানাতে হবে। কিন্তু আলটিমেটলি এখানে কি হয়েছিল, প্রথম বাংলাদেশের কি চাওয়া ছিল? বাংলাদেশের প্রথম চাওয়া ছিল যে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে চাই। দ্বিতীয়ত, আমাদের একজন প্রধানমন্ত্রী যিনি এখানে প্রায় অনেকগুলো মামলায় আসামি, উনি আপনার দেশে আশ্রয় নিয়েছেন, তাকে ফেরত দিতে হবে। এই দুইটা মেসেজ সবচেয়ে বড় ক্লিয়ার ছিল। আর সীমান্ত হত্যা এবং অন্যান্য বাংলাদেশের মধ্যে যেগুলো দীর্ঘদিন থেকে চলে আসছে, ওইগুলো ডক্টর ইউনূস একেবারে, আপনি দেখেছেন বোধহয়, তালিকা ধরে নিয়ে গেছিল, তাদেরকে জানিয়েছে। ভারত তাদের তরফ থেকে যেটুকু মেইন কনসার্ন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, যেটা একটা কমপ্লিট প্রোপাগান্ডা বলে বাংলাদেশ আবার তাদেরকে বরাবরই জবাব দিয়ে আসছিল, সেটাকে তারা হাইলাইট করছে। আরেকটা বিষয় হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের কথা তারা বলেছে। আমি যেটুকু বুঝি তারা এই বার্তা একদম সরাসরি দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, সেটা ভারতের তরফ থেকে বার্তা এই সরকারের আছে। আপনি যদি সেটা যদি পর্যালোচনা করে দেখবেন, এই সরকারের কেউ কিন্তু আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা আর ওইভাবে বলে না। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ যখন করছে না, তখন আমাদের আরও কিছু রাজনৈতিক দল যারা
আওয়ামী লীগ ভীতিতে আছে, তারা আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বারবার ইয়ে যাচ্ছে। যাক, সেটা অন্য একটা প্রসঙ্গ। এই মেসেজ তারা দিয়েছে, শেখ হাসিনাকে পাঠাবে না সেই মেসেজও আছে। এবং আমাদের প্রেস সচিবের বক্তব্য যদি আপনি বলেন, উনি বলেছেন যে না করে নাই। তো না করে নাই মানে তারা আবার সেটার প্রতিক্রিয়া দিয়েছে পরবর্তী, আপনি নিশ্চয় খেয়াল করেছেন এগুলো। তারা বলেছে যে না, এই ধরনের কোনো কথা হয়নি, এগুলা খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলো। আমরা বলেছে যে ডক্টর মোদি যেটা বলেছেন যে এই বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত। এক্স্যাক্টলি ওই লাইনটাই তারা বলছে, এবং আমাদের তরফ থেকেও তাই বলা হয়েছিল যে এগুলো ওনারা বলছে যে এটা ওই মিটিংয়ে হওয়া হোক। এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটা শেষ হতে পারে, পররাষ্ট্র সচিব পর্যায়ে এর আগেও এগুলো কিছুটা আলোচনা হয়েছিল। তো সার্বিকভাবে আমি মনে করি যে একটা যে বরফ একটা করা ছিল, সেই বরফটা গলছে, গলার পরে এখন আবার সেটা আবার জমাট বাঁধতেছে। এই ক্ষেত্রে আমি দুই দেশেরই ভূমিকা মানে আছে মনে করি, যে আবার কেন এটা জমাট বাড়তেছে। সেই দিক থেকে আমি বলবো যে ওই বৈঠকের পরে যে সমস্ত বার্তা দুই তরফ থেকে বলা হয়েছিল, তাদের তরফ থেকেও আমাদের তরফ থেকেও এখানে একটু সতর্কতার দরকার আছে। যে কূটনীতিক পর্যায়ে যে ধরনের মেসেজগুলো আমরা চালাচালি করি বা যেটুকু আমরা প্রকাশ করি, তার বাইরে যদি আমরা অতি উৎসাহ নিয়ে কিছু প্রকাশ করতে যাই, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। ভারত মনে করতে পারে যে বর্তমান সরকার এই বৈঠকটা আমাদের সাথে যে এই বৈঠকটা করেছিল, সেটাকে সে তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাচ্ছে। তার রাজনৈতিক উদ্দেশ্য কি? শেখ হাসিনাকে ডিফেম করা, যেটা ভারত এই দৃষ্টিতে দেখতেছে। কিন্তু শেখ হাসিনাকে তো তারা অন করছে, শেখ হাসিনাকে তো তারা ডক্টর ইউনূসের হাতে ফিরিয়ে দেবে সেরকম কোনো বার্তা নাই, এবং সেটা যাতে এরকম কোনো বার্তা তার জনগণের কাছেও যাতে না যায় তারা চেষ্টা করছে। আপনার কাছে আবার আসবো ডেলিস খান, আপনি এই বিষয়টা কি দেখেন? বিশেষ করে ডক্টর ইউনূসের সাথে বৈঠকে মোদির যে বার্তাটা যেভাবে আনিস আলমগীর রিড করেছেন, আপনি সেভাবে রিড করেন কিনা? মানে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই, যে তার মানে নির্বাচনে সবাই থাকবে, কিন্তু আমাদের যে পরপর 3টে নির্বাচন হলো, সেটা কতটা অন্তর্ভুক্তিমূলক ছিল সে বিষয়ে তো ইন্ডিয়ার কোনো বক্তব্য নাই। সার্বিকভাবে এই যে বাংলাদেশের সাথে ভারতের এখনকার যে সম্পর্ক নতুন রিজিমে, বৈঠকের পর আপনার কি মনে হয় যে এটা কি আসলে গো আহেড হচ্ছে? ধন্যবাদ। অর্জন এই বৈঠকে আছে। নাম্বার ওয়ান, ছোট অর্জন সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসকে ভালোবেসে 2015 সালে সম্মান করে গোল্ড মেডেল দিয়েছিল। ডক্টর ইউনূস সেই ছবিটা তাকে উপহার দিয়েছে। সুতরাং এটা একটা পজিটিভিটি, যে নরেন্দ্র মোদীকে এবং ভারতকে মনে করিয়ে দেওয়া যে ডক্টর ইউনূস এবং বাংলাদেশ আসলে ইতোপূর্বে তাদের কাছ থেকে সম্মানিত হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যাচিভমেন্ট যেটা হচ্ছে যে তাদের সেনাপ্রধানের বক্তব্য যে এই অবৈধ সরকারের সাথে বসা যাবে না, সো কূটনৈতিক বিজয় হচ্ছে বসা গিয়েছে। কিন্তু একই সাথে এখানে মানে স্ট্র্যাটেজিক গেইন কি হলো, অথবা ধরেন ট্যাকটিক্যাল উইন কি হলো, এই দুটা জিনিস বোঝার আগে কিছু বাস্তবতাকে আরেকবার রিভিজিট করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে যে ভারত এই মুহূর্তে সারা বিশ্বে বেশ বিতর্কিত। প্রথমত হচ্ছে গত বছরের অপতথ্য প্রচারে পৃথিবীর 1 নম্বর রাষ্ট্র হচ্ছে ভারত। তার বিরুদ্ধে বাংলাদেশের ফর্মাল কমপ্লেইন আছে যে তারা আমাদের বিরুদ্ধে অপতথ্য এবং অপপ্রচার চালাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীতে যে কয়টা দেশ সংখ্যালঘু নির্যাতন করে তার ভিতরে ভারত অন্যতম। তারা এক বাবরি মসজিদ ধ্বংস করার সময় মসজিদ তো ধ্বংস করেছেই, সঙ্গে 2000 মুসলমানকে হত্যা করেছে। ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে গুজরাটের কসাই বলা হয়, কারণ গুজরাটের একটা বিশাল গণহত্যার নেতৃত্ব তিনি দিয়েছেন। সুতরাং এই ধরনের একটা এলেইজড ক্রিমিনালের সাথে বসাও একটা রিস্কি ব্যাপার, কারণ তাদের মাইন্ডসেট কি সেটা তো আমরা অলরেডি দেখে ফেললাম 8 তারিখে। 3 নম্বর হচ্ছে যে ইন্ডিয়ান যে এসপিওনাজ অ্যাক্টিভিটিস আছে, তারা অপারেশন ব্লু স্টারের মাধ্যমে খালিস্তানি এবং শিখদের যে আন্দোলন ছিল সেটাকে ব্রুটালি মানে হত্যা করেছিল, এবং তাদের গুরুদুয়ারার ভিতরে ঢুকে হত্যা করেছিল, এবং সেই হত্যা এখনও থামেনি। তারা নিজ্জার নামের একজনকে কানাডায় হত্যা করেছে, এবং আমেরিকায় আরেকজনকে হত্যার চেষ্টা করেছে, এবং এই ব্যাপারে কিন্তু আমেরিকা এবং কানাডার যৌথ অভিযোগ
ভারতের বিরুদ্ধে আছে। তো আন্তর্জাতিকভাবে ভারত আসলে বেশ নাজুক অবস্থায় আছে এই মুহূর্তে। পাকিস্তানের সাথে তার দীর্ঘদিনের বৈরিতা। চায়না আসলে তার হাতের অনেক বাইরে। চায়না এখন পৃথিবীর 1 নম্বর অর্থনৈতিক শক্তি, 2 নম্বর সুপার পাওয়ার, 3 নম্বর মিলিটারি পাওয়ার। সুতরাং তার ধারে কাছে পৌঁছানো সম্ভব না। তো এরকম একটা পরিস্থিতিতে এসে ভারত যখন সার্ক এলাকায় একজনও বন্ধু নাই, তার সর্বশেষ বন্ধু ছিল বাংলাদেশ, এবং এই বাংলাদেশকে যখন সে অপব্যবহার করার চেষ্টা করেছে, এবং ভারতীয়দের মনস্তত্ত্বে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ সম্ভবত হায়দ্রাবাদ, সিকিম এর মতো করে আরেকটা নতুন প্রদেশ হিসেবে অথবা করদ অথবা স্যাটেলাইট রাষ্ট্র হিসাবে ভারতের সঙ্গে থাকতে থাকতে একসময় মিশে যাবে। তো এই জন্য সমস্যাটা ওখানে হচ্ছে যে তারা তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে কূটনৈতিকভাবে এই ভাঙচুর পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েও যেভাবে চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টাটা তাদের গাত্রদাহের কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজের কথা যখন আমাদের উপর চাপিয়ে দেয়, উনি যেটা বলার চেষ্টা করছিলেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে এটা বাংলাদেশ ডিসাইড করবে। আসলে সত্য কথা হচ্ছে ইন্ডিয়া ডিসাইড করবে যে তাদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে। আপনি আপনার লিভিং রুমে শেখ হাসিনাকে বসিয়ে রাখবেন, আপনি পৃথিবীর ভেতরে সবচেয়ে ভয়ঙ্কর একটা সীমান্ত তৈরি করবেন যেখানে 2000 সালের পর থেকে 1200-র বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশি হওয়ার কারণে এবং শুধুমাত্র সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার কারণে। আপনি আপনার মিডিয়া দ্বারা ক্রমাগত অপপ্রচার করবেন এবং সর্বোপরি আপনি আমাদের 54টা নদীকে একে একে বন্ধ করে দিচ্ছেন। আপনি ফারাক্কা বাদ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন, তিস্তার পানি পাচ্ছি না আমরা, এবং অন্যান্য সকল নদীর প্রবাহ পরিকল্পিতভাবে বন্ধ করার জন্য 5,500 বাঁধ তৈরি করা হয়েছে ইন্ডিয়াতে। সুতরাং এই রকম একটা পরিস্থিতিতে এসে তারা যদি এটা বলার চেষ্টা করে যে বাংলাদেশ আসলে এই মানে পরিস্থিতিতে তাদের সঙ্গে আসলে সুসম্পর্ক চায় কিনা, বাংলাদেশ সবসময় সুসম্পর্ক চেয়েছে, কিন্তু দাসত্বের সম্পর্ক চায়নি। ধন্যবাদ। আমরা আলী সালামকে আরেকটা প্রসঙ্গ সেটা হলো যে এই যে বাংলাদেশে এখন বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন হচ্ছে, আন্তর্জাতিক অনেক বিনিয়োগকারীরা এসেছে। আপনি দেখেছেন 4 দিন ধরে এটা হচ্ছে, আজকে 3য় দিন। তো সেখানে ডক্টর ইউনূস কথা বলেছেন, খুবই চমৎকার বক্তব্য, উনি তো চমৎকার বক্তব্য দিয়েছেন। বিডা চেয়ারম্যান যে তিনি একটা চমৎকার প্রেজেন্টেশন দিয়েছেন। তো এইটা বাংলাদেশকে কতটা রিপ্রেজেন্ট করবে ইমেজ, বিশেষ করে বিনিয়োগ ক্ষেত্রে, আপনি কিভাবে দেখেন? দেখেন, তাদের ইনিশিয়েটিভটা খুবই ভালো। যিনি বিডা চেয়ারম্যান, যিনি আসলেন, তার প্রোফাইল যেটুকু দেখলাম, যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে, যে মনে তো হচ্ছে বাংলাদেশে বন্যায় ভেসে যাচ্ছে বিনিয়োগে, সব দিক থেকে আমি তাদের আন্তরিকতার কোনো অভাব দেখছি না। কিন্তু এটা আসলে কতটুকু সুফল আনবে সেটা আমরা যে মুহূর্তে কথা বলছি তখন আমরা জানি না যে আসলে কতটা হয়েছে। আমি চাইনিজের একটা প্রতিষ্ঠানের সাথে দেখলাম শুধু বোধহয় 150 মিলিয়নের একটা চুক্তি হয়েছে, আর অত বড় কোনো চুক্তি আমার কাছে জানেন না, আপনি জানেন না, আপনার কাছে যদি এখন ইনস্ট্যান্টলি তো হবে না, তাদেরকে তো এখন প্রপোজালটা তৈরি করা হচ্ছে, অপরচুনিটিস সেগুলো বলা হচ্ছে উপস্থাপনা এবং আয়োজন। এটা বাংলাদেশ সম্পর্কে বাইরে থেকে একরকম ধারণা, কিন্তু বাংলাদেশে এসে যেমন আপনার চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, আপনার ইপিজেড, নারায়ণগঞ্জ, অন্য জায়গায় নিয়ে সরজমিনে দেখা এবং তাদের কোশ্চেনের আনসার দিতে পারা, সেটাকে কিভাবে আপনি দেখবেন? আমি এগুলোকে খুব আহামরি কিছু দেখছি না। আমি ইনিশিয়েটিভটা খুব ভালো, কিন্তু যাদেরকে আনছে, যাদেরকে দেখাচ্ছে, এগুলো একটা চলমান প্রক্রিয়া। এগুলো আগেও হয়েছিল। যেই আপনি ইপিজেডের কথা বলছেন, এগুলো কি নতুন? এগুলো তো শেখ হাসিনা আমলে তৈরি করে দিয়ে গেছে, তাই না? আপনি বলছেন যে বিডা 4টা জাহাজ কিনেছে, 4টা জাহাজ, বিডার দায়িত্ব কি জাহাজ কেনা? এটা সরকারের টাকা কিনছে। এখন কথা হচ্ছে ওই ভদ্রলোককে আমরা কতটুকু সুবিধা দিচ্ছি, সে যাতে সে যে ভিশন নিয়ে এসছে সেটা কিভাবে ভালো করতে পারে। বিনিয়োগ এত পর্যন্ত বলছে নাসা বিনিয়োগ করছে। নাসা কি একটা বিনিয়োগকারী প্রতিষ্ঠান? আমি তো এমন কোনো বড় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত দেখি নাই যারা বিনিয়োগ করছে। আর একটা কথা হচ্ছিল যে আওয়ামী লীগ এই অপরচুনিটিগুলো হারাই ফেলছে। ঠিক আছে, আওয়ামী লীগ জাহান্নামে যাক,
শেখ হাসিনার সরকার জাহান্নামে যাক, আপনি কি করছেন সেটা দেখান, পুরো পেছনের তাকানোর দরকার নাই। বাংলাদেশে ইপিজেড যথেষ্ট আছে, যথেষ্ট ভালো পরিবেশ তৈরি করা আছে, এখানে বিনিয়োগের জন্য যথেষ্ট পরিবেশ আছে। এই পরিবেশ আসলে আমি কতটুকু সামনে নিতে ওয়ার্ল্ডের কাছে তুলে ধরতে পারবো সেটা নির্ভর করছে ওই বক্তৃতাবাজি না, সেটা নির্ভর করছে আপনার পরিবেশ। আপনি যেদিন সম্মেলন শুরু হয়েছে সেদিন মব দিয়ে আপনি বিদেশি কোম্পানির দোকানপাট লুট করতেছেন, এটা প্রথম বার্তা তো এখানেই যায়। আমি যে একটা বাস্কেটে আমার টাকাটা রাখবো সেটা কতটুকু নিরাপদ, এখানে কর সুবিধা কতটুকু আছে, এখানে দেখবেন সব দিক দিয়ে আমলাতান্ত্রিক জটিলতা, সব প্রতিবন্ধকতা একটার পর একটা তৈরি করা আছে। আমাদের তো আগে এটা সবার আগে ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন একজন বিদেশি হিসাবে একটা দেশে নিয়োগ করতে যান, সেখানে স্থিতিশীল সরকার আছে কিনা সেটা দেখেন। বাংলাদেশ কোনো ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে অত বড় বিনিয়োগ আসবে সেটা আমরা যদি চিন্তা করি তাহলে আমরা বোকা, কারণ তারা চায় যে এর পরবর্তী সরকারটা কে আসবে, কারণ এটা তো অস্থায়ী সরকার না। আমরা যদি ডক্টর ইউনূসকে বলতে পারতাম যে আগামী 10 বছর উনি থাকবেন, আমরা একটা পরিবেশ তৈরি করব, সেটার মধ্যে আরেকটা বার্তা আছে। কিন্তু এর পরের সরকার কে আসবে, পলিসিগুলো কি হবে, এগুলো নিয়ে অনেক উদ্বেগ ওদের মধ্যে কাজ করে। কিন্তু ওভারঅল আমি বলবো যে সরকার যেটা বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করছে এটাকে আমরা নেগেটিভলি দেখার দরকার নাই, কিন্তু যেভাবে প্রোপাগান্ডা হচ্ছে সেটাকেও আমি আবার নিতে পারছি না। কারণ এমন কোনো বিনিয়োগকারী এখানে আসে নাই যাকে আপনি শো করতে পারেন। আমি জানি না, আপনি নিশ্চয়ই জানেন যে বড় বড় যে বিনিয়োগকারীরা আসবে বলছিল তারা একজনও আসে নাই। এখন যারা আসছে তাদের প্রোফাইল কতটুকু, তো যেটাই হয়েছে হোক, এটা চলতে থাকুক, এটা চলমান প্রক্রিয়া, সামনে যে সরকার আসবে তারও একটু এগিয়ে নিক। আপনি কিভাবে এটা দেখেন এই বিনিয়োগ সম্মেলনকে, কতগুলো অবজারভেশন দিয়েছেন আনোস আলমগীর, আমরা এর থেকে মানে কি মেসেজটা দিতে পারছি কিনা বা অর্জন করতে পারবো কিনা? ধন্যবাদ। আমরা জনতা দলের পক্ষ থেকে এটাকে খুব সাধুবাদ জানাই। প্রথমত এই কারণে যে ডক্টর ইউনূস যেরকম ক্যারিশমেটিক লিডার, একই সাথে মিস্টার আশিক যিনি বিডার এই মুহূর্তে দায়িত্বে আছেন, তিনিও খুব ক্যারিশমেটিকভাবে কাজ করার চেষ্টা করছেন। আমাদের এই বাস্তবতা স্বীকার করতে হবে যে বাংলাদেশের পলিটিক্যাল আবহে গত 54 বছরে আমরা পলিটিক্যাল লিডারশিপ যারা আছে তাদের ড্রব্যাকের কারণে, পার্সোনাল ড্রব্যাক, ইন্টেলেকচুয়াল ড্রব্যাক, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ড্রব্যাক, স্কিল ড্রব্যাক, এক্সপিরিয়েন্স ড্রব্যাক, সবকটা ড্রব্যাক এর কারণে আমরা এই জায়গাগুলোতে এই চমৎকার মুভমেন্টগুলো দেখতে পাইনি। আজকে চায়নার সাথে আমাদের প্রায় $2.1 বিলিয়ন একটা চুক্তির প্রতিশ্রুতি তৈরি হয়েছে, এবং এছাড়াও একটা চুক্তি এবং 8টা MOU সাইন হয়েছে ওই জায়গায়। আই ফুললি অ্যাগ্রি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই জাতীয় প্রতিশ্রুতিগুলো প্রতিশ্রুতি পর্যায়েই থাকবে, কারণ কোনো ইনভেস্টরই আসলে রিস্ক নেবে না। মেইন চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে অপরচুনিটি তো ক্রিয়েট করে দিচ্ছে এবং তারা দেখিয়ে দিচ্ছে যে আসলে এই কাজগুলো কীভাবে করা উচিত ছিল। এবং যেটা আমাদের দুঃখের কথা হচ্ছে যে তাদের নির্ধারিত সময় শেষে নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে এরা আর থাকবেন না। তারা একটা নোবেল কজে ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল অ্যাসেট যে আছে তার ডাকে আসছেন এবং এই কাজগুলো করছেন, এবং তারা কিন্তু নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে চলে যাবেন। নতুন যে গভর্নমেন্ট আসবেন তার জন্য মেইন চ্যালেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে যে এই যে রোডম্যাপগুলো তারা ক্রিয়েট করছে, এই রোডম্যাপগুলোকে তারা ক্যারি ফরওয়ার্ড করবে কি না। আজকে যে ইনভেস্টররা আসছে, দেখেন উইনিং ইজ হ্যাবিট, আমরা বলি উইনিং ইজ এন হ্যাবিট। একই রকমভাবে ইনভেস্টররা আসা যাওয়ার যে ব্যাপারটা আছে এটাও তো একটা চল শুরু হওয়ার ব্যাপার। গত 15 বছর ধরে বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্স সেক্টরে যে চরম মানে একটা হতাশাব্যঞ্জক চিত্র ছিল, যারা ইনভেস্ট করে এই জায়গায় তারা তো এই জাতীয় জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আসে। যেই দেশের প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে যাচ্ছিল, ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা আছে তাদের চোখ কান খোলা ছিল অবশ্যই। সুতরাং বাংলাদেশে ওই গুটি কয়েক মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া আপনি কিন্তু খুব বেশি আর ইনভেস্টমেন্ট দেখতে পাবেন না। কিন্তু আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে, নাম্বার 1 হচ্ছে আমাদের জনবল, ট্রেনেবল মানুষ আছে আমাদের প্রায় 16 কোটি। প্লাস হচ্ছে আমাদের যে আদার ইনফ্রাস্ট্রাকচারাল অ্যাডভান্টেজগুলো আছে, যেমন ইলেকট্রিসিটি সস্তা, গ্যাস সস্তা, জমির দাম সস্তা। সুতরাং এই অ্যাডভান্টেজগুলো যদি ট্রুলি কাজে লাগানো যায় তাহলে তো অফকোর্স মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসবে। এবং আমেরিকার মতো জায়গায় যেখানে ট্যারিফ যুদ্ধ চলছে এখন, তাদেরও ডাইভার্সিফিকেশনের জন্য এবং ট্যারিফ যুদ্ধে একজন আরেকজনের উপর উইন করার জন্য থার্ড একটা কান্ট্রি লাগবে যেখানে শ্রম সস্তা, যেখানে সে প্রডিউস করতে পারবে। সুতরাং
এই জাতীয় বাস্তবতাগুলো মাথায় রাখলে পরে আমাদেরকে আসলে ফিঙ্গার ক্রসড অবস্থায় থাকতে হবে যে নেক্সট ইলেকশনে আমরা আসলে কোয়ালিটি লিডার্সদেরকে আনতে পারবো কিনা। জি, অনেক ধন্যবাদ। আমি সালামকে ওই যে ট্যারিফ যুদ্ধের কথা যখন আসলো, ট্রাম্প যা শুরু করেছেন তা তো দেখলেন যে ডক্টর অধ্যাপক রেহমান সোবহান বলেছেন ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলেছেন, তার কোট আনকোট। তো এই যে বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলে উনি সারা বিশ্বে তো একটা মানে হইচই ফেলে দিয়েছে, মানে বাণিজ্য যুদ্ধ বলেন বা শুল্ক যুদ্ধ বলেন, বাংলাদেশও তো এর মধ্যে পড়েছে, বাংলাদেশ রেসপন্স করেছে। তা আমাদের এর থেকে কি আসলে এই ক্রাইসিসের থেকে কোনো বেনিফিট নেওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, আমি স্বীকার করছি যে আমি অর্থনীতি অত মানে বিশেষজ্ঞ নই যে এখানে মন্তব্য করার মতো, কিন্তু আমি মনে করি যে সুযোগ তো অবশ্যই আছে, বিজনেসম্যানরা এটা করতে পারে। বাংলাদেশ সরকারের তরফ থেকে যেভাবে বলা হয়েছে তাদের তো কোনো মনে হয় না কিছু মানে ক্ষতি হচ্ছে। তারা সবাই বলতেছিল যে আমরা বরং লাভবান হব। এখন লাভবান কীভাবে হবেন সেটা দেখান। এখনই বলতেছে যে কিছু অর্ডার ক্যান্সেল হচ্ছে, তাহলে ক্যান্সেল কেন হচ্ছে সেগুলো খতিয়ে দেখতে হবে। আর প্রাথমিক অবস্থায় ক্যান্সেল হতেও পারে, এটা যে একেবারে বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তারা যে ট্যারিফ আমাদের উপর ধার্য করেছে, আমি আজকে যে লিস্টটা দেখলাম অনেক দেশে তাদেরকে ছাড় দিয়েছে, বাংলাদেশ কিন্তু এখনও ছাড় দেয় নাই। বাংলাদেশ বলছে নেগোসিয়েশন করছে। আমাদের যদি সুযোগ থাকে আমরা ছাড় দেবো না কেন? আমরা আজে বাজে দেশ থেকে অনেক পণ্য তো আনতেছি, তাই না? তো আমেরিকা থেকেও যদি আনার ক্ষেত্রে যদি আমরা যদি ছাড় দিই, অসুবিধাটা কোথায়? যদি আমাদের কিন্তু বলেছে আমেরিকা থেকে আনবে বেশি আনমুখ, কিন্তু এখনও বলছে নেগোসিয়েশন করছি, ছাড় দেনে অলরেডি অনেক দেশ ছাড় ঘোষণা করে দিয়েছে। আচ্ছা, আমি মনে করি যে আমাদেরও সেদিক একটু অ্যাডভান্স হওয়া দরকার। এগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি, আর আসলে সে কি করবে, তার দেশেই তো এখন আগুন জ্বলতেছে, সে কি করবে সে নিজেই তো ঠিক করতে পারছে না। আমি মনে করি যে আমাদের এক্সপার্টরা এগুলো বসা উচিত। আর আমাদের ওই দেশ থেকে সুতা, বিশেষ করে যে কটন এনে আমাদের যে প্রোডাক্ট যাওয়ার কথা, সেখানে জিরো ট্যারিফ হওয়ার কথা বাংলাদেশ দীর্ঘদিন থেকে চাচ্ছে, এই একটা সুবিধা। তো তাতে করে কিন্তু অনেক সুবিধা হবে, যখন তোমার পণ্য দিয়ে আমি তোমাকে পাঠাচ্ছি, সেই সুযোগটা যদি বাংলাদেশ পেয়ে যায় তাহলে কিন্তু হিউজ একটা গ্যাপটা এখানে কমে যাবে। আর আমাদের সব কয়টা রপ্তানি গার্মেন্টস পণ্য তো সেখানে যায় না, আমার মনে হয় 18 থেকে 20 ভাগের মতো যায়। সো আমরা কিভাবে আসলে মিনিমাইজ করতে পারি, সুযোগ সুবিধাটা নিতে পারি, আসলে ওয়ার্ক করার দরকার আছে। বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের সাথে। আমরা নেক্সটে কি হয় দেখবো। দেলিস খান, এই বিষয়ে আপনি কি চিন্তা করেন? ধন্যবাদ। আমেরিকার উপরে আমাদের ট্রেড ডিপেন্ডেন্সি অতটা নাই, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি এই টেবিলে যদি তাকান, মেড ইন ইউএসএ লেখা কোনো প্রোডাক্টই পাবেন না। সুতরাং এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দ্য ইকোনমি, দ্য চাঙ্ক অফ পাই যেটা নিয়ে আমরা কথা বলছি, ওইটা আমাদের জন্য এত বড় না। যেই জায়গাটা মেইন এফেক্ট পড়বে সেটা হচ্ছে গার্মেন্টসে। সো ওইটা নিয়ে স্ট্র্যাটেজিকভাবে অলরেডি কাজ চলছে, এবং আমি বাংলাদেশের মানুষের রেজিলিয়েন্সে বিশ্বাসী। আমরা ঝড় ঝাপটা জলোচ্ছ্বাস বন্যা সয়ে প্রতিবার উঠে দাঁড়াই, এবং আপনি দেখবেন যে আবহমান কাল ধরে যে জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে এক সময় গঙ্গা ঋদ্ধি নামে আমাদের দেশটার নাম ছিল, আজ থেকে 3000 বছর আগে আলেকজান্ডার যখন এসেছিল। তারপর থেকে যদি আপনি ক্রোনোলজিক্যালি দেখেন, সোনার বাংলাই রয়ে গেছে। এবং এই জায়গাটায় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুঘল আমলে সবচেয়ে বেশি ট্যাক্স আসতো বাংলা থেকে। তখন ওরা বাংলা সুবাকে আদর করে ডাকতো জান্নাতাবাদ নামে। ব্রিটিশরা যখন এখানে কলোনি স্থাপন করলো, এখন পর্যন্ত অন রেকর্ড বাংলা থেকে সবচেয়ে বেশি তারা কালেক্ট করতে পেরেছিল। এখন বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে গত 15 বছরে প্রতি বছর $16 বিলিয়ন করে ড্রেইনড এবং সাইফন্ড হয়ে যাওয়ার পরেও $243 বিলিয়ন গেছে 15 বছরে। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি, ইলেকট্রিসিটি আছে, আমরা আলাপ করতে পারছি, কথা বলতে পারছি। সুতরাং আমার পূর্ণ বিশ্বাস আছে বাংলাদেশের মানুষের উপরে। কিছু এরিয়া আছে, যেমন ধরেন আইটি সেক্টর, সেমিকন্ডাক্টর সেক্টর, যে জায়গাগুলোতে দ্রুত আগাচ্ছি আমরা। আমি আমার জনতা দলের পক্ষ থেকে যে জিনিসটাতে আমরা খুব প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে ক্লাস 6 অনওয়ার্ড আমাদের বাচ্চাদেরকে কোডিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত, সো দ্যাট আমরা ইন্টারন্যাশনাল এই যে ফ্লোটা আছে এই ফ্লোটাতে শক্তিশালীভাবে কামব্যাক করতে পারি। জি, মানে ধন্যবাদ। আমরা শেষ করবো আলোচনা। আরেকটি বিষয়ে সংক্ষেপে যদি একটু বলেন, সেটা যে মিয়ানমার ইস্যু নিয়ে যেটা আমাদের এখন আসছে, যে
ডক্টর ইউনূসের সাথে তো বৈঠক হয়েছে, মিয়ানমার কিন্তু বলেছে যে তারা 1,80,000 ফেরত নেওয়ার যোগ্য, এরকম একটা কথাটা শেষ পর্যন্ত বলেছে, কিন্তু আছে এখানে তো 10 লাখ। কিন্তু এখন আমার প্রশ্নটা হলো যে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার যারা আছে আর মিয়ানমার রোহিঙ্গা যেখানে পাঠাতে হবে সেখানে তো তাদের কোনো কন্ট্রোল নাই। তো এখন এই কেন্দ্রীয় সরকার কি আসলে মূল পক্ষ যাদের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করা যেতে পারে? তারা অবশ্যই মূল পক্ষ। এখানে আমেরিকান মায়ানমার আর্মি যে আরাকানে যে আর্মি আছে, এটা কি অর্গানাইজেশন না, ওদের নাম আরেকটা আরাকান আর্মি। আর মেইন আর্মি হচ্ছে তৎমাদো। হ্যাঁ, তো ওদের সাথে যেটুকু আপনি বলতেছেন যে নেওয়া, মানে ওদের সাথে তৃতীয় আরেকটা পার্টি হিসেবে তাদেরকে নেওয়া, তাদেরকে অবশ্যই একটা পার্টিতে নিতে হবে। আদারওয়াইজ আপনি যাদেরকে করবেন ওইখানে, যাদেরকে প্রতিস্থাপন করতে যাচ্ছেন এখান থেকে নিয়ে, সেখানে যদি পরিস্থিতি ভালো না হয় আপনি তো পারবেন না। আর সেটা তো এমন না যে এখন স্বাধীন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশকে যে বলছে 1,80,000, এগুলো আমি বলছি গাল গল্প একদম। এটা মায়ানমার জাস্ট একটা বুঝ দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে যিনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আছেন, তিনিও একটা কাজ দেখাচ্ছেন যে আমি বিরাট একটা কাজ করে ফেলছি, রোহিঙ্গা প্রত্যাবর্তন। সরি, এখানে অনেকে হয়তো দ্বিমত করতে পারেন, এটা বহু আগে থেকে হয়ে আসছে, ওরা একটাও নেয় নাই এখন। ওরা সবসময় কিন্তু ওরা বলে, যখন এটা চাপে পড়ে তখন এটা কিছু বলে, তারপরে এখন এই গাল গল্প বলে এটা করা দরকার নাই। কারণ এই 1,80,000 যেটা বলছে সেটাও আগামী 10 বছরে যায় কিনা আপনি দেখেন। যদি না সেখানকার মানে এটা কি বলে মানচিত্রে কোনো পরিবর্তন না হয়, আমি খুব আশাবাদী না যে আমরা একদম শেষ পর্যায়ে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আপনি তো রোহিঙ্গা নিয়ে অনেক কাজ করেছেন, রোহিঙ্গার বিষয়ে আপনি একটা বইও লিখেছেন, কিন্তু এই যে রিসেন্ট ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে ধরে 2 মিনিট বলেন যে আসলে এরপর মানে কোনো সম্ভাবনা আছে কিনা। ধন্যবাদ। এর আগেও অন্তত 2বার রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে মিয়ানমার সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একজনও ফেরত যায়নি। তো আপনি যেটা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার সুযোগ হয়েছে আমার। তো সেই প্রেক্ষিতে আমি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি যে তারা এরকম একটা সুখবর আমাদের শোনাতে পেরেছেন। বাট একই সাথে আমরা কিছু হার্ড কোশ্চেন্স করেছি। নাম্বার 1 হচ্ছে যে এই 1,80,000 তালিকা কার করা? এটা কি ইউএনএইচসিআর এর করা নাকি মিয়ানমারের অ্যাপ্রুভড তালিকা? 2 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে যে যেহেতু আপনি বলছেন যে তারা নিতে রাজি হয়েছে, তাহলে এটা কবে থেকে নেওয়া শুরু হবে এবং ডেডলাইন কি, কবের ভিতরে এই 1,80,000 যাবে? 3 নম্বর হচ্ছে এরা যে যাবে, গেলে পরে বাংলাদেশ এন্ডে দায়িত্বে কে থাকবে আর মিয়ানমার এন্ডে দায়িত্বে কে থাকবে? মিয়ানমার এন্ডে কি আরাকান আর্মি দায়িত্বে থাকবে, না তাৎমাদো দায়িত্বে থাকবে, না যৌথ একটা বাহিনী দায়িত্বে থাকবে, না ইউএন এই দায়িত্ব নেবে? 3 নম্বরে আমরা যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে যদি এখানকার 1,80,000 রোহিঙ্গা ফেরত যায়, তাহলে কি তারা নিজ নিজ ঘর বাড়িতে ফেরত যাবে, না ওখানে ইউএনের তত্ত্বাবধানে একটি সেফ জোন ক্রিয়েট করা হবে? সুতরাং এই জাতীয় হার্ড কোশ্চেনগুলোর আনসার যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের রেটরিক বলেই আমরা ধরে নিব। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। আনিস আলমকে অনেক ধন্যবাদ। জেলেস খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।